তুমি এই আজকালটাকে ক্ষমা করলো, আমি একে ক্ষমা করতে পারবো না। মনে রাখো, তুমি আমার বাগদত্তার স্ত্রী, আর আমার বাগদত্তার স্ত্রীকে কেউ যদি অসম্মান করে সেটা আমি কখনোই মেনে নেবো না। আমি কিন্তু এখনো তোমার বিবাহিত স্ত্রী হইনি কাঞ্চন। তাই যতক্ষণ না পর্যন্ত হচ্ছি ততক্ষণ আমার মান সম্মানের দায়িত্বটা আমাকে নিজেকেই নিতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম ওকে থামে বেঁধে 100 বার চাবুক মারতে, কিন্তু সেদিন আমি ভুল করেছিলাম দাদা সোনা। আমি বুঝতে পেরেছি সেদিন আমি ভুল করেছিলাম, আর তাই তো আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবো। আজ আমি ওকে মুক্তি দিলাম দাদা সোনা। তুই তো নিজে ওকে সম্মতি দিয়েছিস দেবী, যাও কেন এটা করলি? যাও, তুমি এবার যেতে পারো, তুমি এবার যেতে পারো। আমি মাত্র এক ফোঁটা রক্ত তার তিতিতে লাগিয়ে দিয়ে তিতিটা নোংরা করে দিয়েছিলাম, কিন্তু এতে কি সমস্ত পাপ ধুয়ে গেছে? এতে কি ওই তিতিটা পরিষ্কার হয়ে গেছে? তাহলে আমাকে কেটে কুটি করে তার রক্ত নিয়ে নাও। তোমার তার কলঙ্ক ধুয়ে দাও, তার কলঙ্ক। আজকে বুঝতে পারছি না দেবী, হঠাৎ করে তোমার এই রাজকেলটার উপর এত দয়া উঠলো কি করে? তাছাড়া একটা কথা ভেবে দেখতো দেবী, এই ঘটনার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে অস্বীকার করে তাহলে কি হবে তুই ভেবে দেখেছিস? তুমি কি ভাবলে দাদা সোনা? কাঞ্চন আমাকে বিয়ে না করলে আমাকে সারা জীবন কুমারেই থেকে যেতে হবে, তাই তো? আর তাই যদি হয় তাহলে আমি তাই থাকবো দাদা সোনা। দেবী, না হতে পারে না। বাবু আমার কথা শুনুন বাবু, মেম সাহেবকে ক্ষমা করে দিন। সব তো আমার বাবু আপনি আমাকে কথা দিন। আমি জানি মেম সাহেব খুব ভালো, ওকে বিয়ে করলে আপনি খুশি হবেন বাবু। তোকে ওকালতি করতে হবে না। না বাবু, না আমি ওকালতি করছি না। আমি শুধু একটা কথা বলতে, আমার সৌভাগ্যতে রক্ত ঝরিয়ে দিয়েছেন, আমার এতটুকু ব্যথা লাগেনি, কিন্তু নেতাদের যদি সারা জীবন বিয়ে না হয়, আমি আপনার দেখতে পাবো। আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি সব চাই। জীবন এইভাবে নষ্ট করে দিলি, তোকে তারা মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। তোর জন্য আমি তারা নিজের ঘরে আসবে। কি করছো কাঞ্চন? কাঞ্চন থামো না, ও কি করছে? দাদা সোনা, ও কি করছে? থামো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই মুহূর্তে তুমি মুখের সামনে থেকে চলে যাও। আবার একটা কথা, আমি কি বলছি, আমি যত তাড়াতাড়ি পারবো কাঞ্চনের সঙ্গে তোর বিয়েটা আমি সেরে ফেলতে চাই। দাদা শোনা, কাঞ্চন আমাকে ভালোবাসলেও
একটা সিঁদুর ঘষা মেয়েকে বিয়ে করার মতো শক্ত মন ওর আছে কিনা ওকে একবার জিজ্ঞাসা করে না। ভুল কথা বলছো কেন দেবী? ওইটা তো একটা পাগলের পাগলামি ছিল মাত্র। ওইটা দু ফোঁটা রক্তের ছিটে তোমার কপালে লাগিয়ে দিয়েছিল বলে সেটাকে তুমি আজকে সিঁদুর মেনে নিচ্ছ দেবী? ঠিক বলেছো কাঞ্চন, ঠিক বলেছো। ও একটা ছোট্ট পাগলামি করেছিল, কিন্তু সেই ছোট্ট পাগলামিটাকে উপলক্ষ করে তোমরা তোমরা সবাই তো কম পাগলামি করলে না দাদা সোনা। দাদা সোনা, একটা ভুলের জন্য ওর শরীর থেকে তোমরা তোমরা হাজার গুণ রক্ত ঝরালে দাদা সোনা। আমার একটা কলঙ্ক ঢাকার জন্য আবার আবার তোমরা আমাকে নতুন করে আরেকটা কলঙ্কের ভাগিদার সাজালে দাদা সোনা। কেন এমন করলে দাদা সোনা? বলো না, বলো না, কেন এমন করলে দাদা সোনা? কেন করলে? কেন করলে? আরে ওর কথা তুমি কোনো চিন্তা করো না কাঞ্চন। আরে মেয়েদের মন তো বড্ড নরম, ছেলেটাকে মারধর খেতে দেখে না একটু শক্ত হয়ে পড়েছে। আমি আমি খালি তোমার বাবার সঙ্গে কথা বলে তোমাদের বিয়ের ডেটটা। কিন্তু দেবীর এই হঠাৎ করে চেষ্টা তো আমি ঠিক মেনে নিতে পারছি না স্যার। না, ঠাকুরজির মত না নিয়ে তুমি বিয়ের ডেটটা ফাইনাল করতে পারবে না। একটা কথা মন দিয়ে শুনে রাখো, আমার এই ডিসিশন কখনো চেঞ্জ হবে না। না, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি স্যার। দেবী যখন কিছুদিন সময় চাইছে তো দেবীকে আপনারা সময় দিন। আমি দেবীর জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো স্যার। তবু দেবী ছাড়া অন্য কোনো মেয়েকে কোনোদিন বিয়ে করবো না স্যার। আমার জীবনে দেবী ছাড়া অন্য কেউ নেই স্যার। প্লিজ প্লিজ স্যার, প্রমিস স্যার, প্রমিস প্রমিস। আমি দেবীর জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো। প্রমিস প্রমিস প্রমিস। মন্দিরা, তুমি হঠাৎ দেবীর বিয়ের ডেটটা পিছুতে চাইছো কেন? দেবী চাইছে না বলেই। দেবী চাইছে না? তুমি চাইছো না যে আমার বোনটা সুখী হোক? কি বলছো তুমি? আমি কি আগে জানতাম যে দেবী কাঞ্চনকে ভালোবাসি? এসব কি বলছো তুমি? কি বলছি? তুমি তো মাস্তুতো ভাইয়ের সঙ্গে কিছুদিন আগে দেবীর বিয়ের সম্পর্কটা করেছিলে, মনে নাই? ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সাথে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি প্রথম বৌদিকে দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম। যখন জানতে পারলাম কাঞ্চন আর দেবী পরস্পরকে ভীষণ ভালোবাসে, তখন প্রথম প্রস্তাবে বৌদিটা নাকচ করে দেয়। কেন কেন তুমি আমার জন্য ওনার সঙ্গে তর্ক করছো ঠাকুর? ওনার যা ইচ্ছা তাই বলুক। উনি যদি মনে করেন আমি দোষ করেছি, তাহলে উনি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে গ্রহণ করব। একটা কথা মন দিয়ে শুনে রাখো মন্দিরা, দেবী যদি কাঞ্চনকে বিয়ে করতে অসম্মত হয় তাহলে তাহলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। কোনোদিন ক্ষমা করব না। হয় না চলে আমার যদি চোখ বন্ধ করলে আমি বুঝতে পারি বিশুদ্ধ ভগতের গন্ধ আসছে কোথায়। আমি আরো ঠাকুরপো, তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি না? তোমার দাদার মতো কি তুমি ভাবো আমি তোমাদের ক্ষতি চাই? না বৌদি না, তুমি তো আমাদের বৌদি, তুমি তো মাতৃ সমান। মা কোনোদিন সন্তানের ক্ষতি চাইতে পারে? কোন ছোট্টবেলায় মাকে হারিয়েছি, মায়ের কথা ঠিকঠাক মনেই পড়ে না বৌদি। ছোট থেকে আমরা মায়ের মমতা থেকে বঞ্চিত। তারপর যখন তোমাকে প্রথমে আমরা পেলাম, আমরা আবার নতুন করে আমাদের মাকে বৌদি হিসেবে ফিরে পেয়েছি। বৌদি নতুন করে ফিরে পেয়েছি আমার মমতাময়ী মায়ের স্নেহ, মমতা, মমতার স্পন্দন। পিতা স্বর্গ জানে সর্বে, মাতা স্বর্গ অতি পরা। জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি গম্যসি। তুমি ভাগ্যবান স্বরূপ,
তাই মাকে হারিয়ে তুমি আমার মা পেয়েছো, কিন্তু আমি যে অকালে মাকে হারানোর আশঙ্কায় অস্থির হয়ে উঠেছি। কি হয়েছে? মায়ের কি হয়েছে মোহন? মা ভালো নেই রে দিদি। কেন মায়ের কি মায়ের হয়েছে? একটা কঠিন অসুখ করেছে, ডাক্তার বলেছে 7 দিনের মধ্যে যদি মায়ের অপারেশন করতে না পারি মাকে আর বাঁচানো যাওয়া। আর যদি জানিস তার জন্য চাই 50,000 টাকা। 50,000 টাকা? আরে দিদি, তোদের তো অনেক টাকা রে দিদি, আমাকে 50,000 টাকা দিবি, আমি শোধ দিয়ে দেবো। কি দিয়ে শোধ করবি? কি আছে তোর? দিদি বেকার বাউন্ডারি হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিস, মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে অপরের বাড়িতে ভিক্ষে চাইতে আসতে তোর লজ্জা? তুই মাসিমালা তোমার মা, মায়ের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই দিদি? না নেই। তোমাদের আমি কেমন করে বুঝাবো ঠাকুরপো, কেমন করে বুঝাবো যে আমার মতো এই দেশের অনেক মেয়ের কাছে তার স্বামী সংসার আপন হয় না, তার স্বামীর অর্থ সম্পদ নিজে হয় না। দিদি রে, তুই যে এতখানি অসহায় তা আমি জানতাম না দিদি। জামাইবাবু লক্ষ লক্ষ টাকার মালিক হলেও আবার দিদি যে একেবারেই নিঃস্ব, তাহলে আমার বড্ড কষ্ট হচ্ছে রে দিদি, কষ্ট হচ্ছে। ঠিক আছে দিদি, আমি চলে যাচ্ছি। তুই এখন পরের বাড়ির বউ, মায়ের প্রতি তোর কোনো দায়িত্ব কর্তব্য থাকতেই না পারে, কিন্তু আমার আছে তাই আমি আমার মায়ের চিকিৎসার জন্য আমাদের ওই ভিটে বাড়ি যাই বিক্রি করতে। তুমি তোমাদের ভিটে বাড়িটা বিক্রি করে দিলে তোমরা যে নিরাশ্রয় হয়ে পড়তে রে ভাই। স্বরূপ, আত্মীয়ের কাছে ঋণী থাকার চেয়ে নিরাশ্রয় হয়ে থাকা অনেক ভালো স্বরূপ, অনেক। কিন্তু আমি তোকে নিরাশ্রয় হতে দেব না ভাই। আমাকে তুই ভুল বুঝিস না ভাই। অনেক যন্ত্রণায় আমাকে কথাগুলো বলতে পেরেছি। তুই এক কাজ করিস, অন্য একদিন আসিস, আমি তোর জানাইবুর ব্যবসার টাকা থেকে আমি গোপনে তোকে কিছু টাকা দেবো। দেখিস ভাই, 1 মাসের মধ্যেই টাকাগুলো ফেরত দিবি, নইলে তো দিদি ভীষণ বিপদে পড়ে যাবে। কিরে ভাই, পারবি তো ফেরত দিতে? পারবো রে দিদি, পারবো। তুই একদম চিন্তা করিস না দিদি, আমি আমার মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন হলে নিজেকে বিকিয়ে দেবো রে। তবু তোকে তোর স্বামীর কাছে আমি ছোট হতে দেবো না দিদি, তোকে তোর স্বামীর কাছে আমি কিছুতেই ছোট হতে দেবো না দিদি, কিছুতেই ছোট।